তালিকায় কারচুপি থেকে ওএমআর শিটের জালিয়াতি 2016 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগের চারটে পরীক্ষায় এইভাবে নিয়োগ হচ্ছে। আবার বলছি, বিপক্ষের কোনো আইনজীবী বলেননি। আজকে খোদ এসএসসি তারা হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে জানালো যে 8611 জনের এইভাবে সম্পূর্ণ বেআইনি পদ্ধতিতে নিয়োগ হয়েছে। পরের প্রতিবেদন, তারপর আলোচনা আসবে। 2016 সালের এসএলএসটি সহ 4 পরীক্ষায় 8611 জনের নিয়োগে দুর্নীতি হয়েছে। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় অবশেষে এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ মেনে নিল খোদ স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিশেষ ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়েছে এসএসসি। 2016 সালে নবম, দশম, দ্বাদশ, একাদশে শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত সেই হলফনামা প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে এসএসসি স্বীকার করে নিয়েছে নবম, দশমের তালিকায় ওপরে থাকাদের টপকে 183 জনের নিয়োগ হয়েছিল। একাদশ, দ্বাদশে 39 জনের নিয়োগেও এমনই অনিয়ম ধরা পড়েছে। নবম, দশমে 952 জনের নিয়োগে ওএমআর শিট কারচুপি ঘটনা চিহ্নিত হয়েছে। একাদশ, দ্বাদশে 907 জনের নিয়োগেও ওএমআর শিট কারচুপির ঘটনা ধরা পড়েছে। গ্রুপ সি পদে 3480 জনের নিয়োগে ওএমআর শিট কারচুপির ঘটনা চিহ্নিত হয়েছে। গ্রুপ সি পদে সুপারিশ ছাড়াই নিয়োগপত্র পেয়েছিলেন 57 জন চাকরি প্রার্থী। গ্রুপ ডি পদে 2823 জনের নিয়োগে ওএমআর শিট কারচুপি ধরা পড়েছে। গ্রুপ ডি পদে সুপারিশ ছাড়াই নিয়োগপত্র পেয়েছিলেন 170 জন চাকরি প্রার্থী। 3 রকম বিভাজন আছে যেখানে দুর্নীতি হয়েছে। একটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং এর মাধ্যমে, একটা হচ্ছে যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, আর একটা হচ্ছে ওএমআর শিট। এছাড়াও যেমন কিছু জন আছে যে অযোগ্য ব্যক্তি, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, বা যারা পরীক্ষায় পার্টিসিপেট করেননি তাদেরও যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এবার নন লিস্টেড ক্যান্ডিডেটেরও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এটা তো একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময়। আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন, পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শুধরানোর চেষ্টা করছেন। একটা মাঝখানে 2021 সালে একটা ইলেকশন হয়েছে, তার নতুন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেউ নতুন এসছেন, তার অধীনস্থ বডির কেউ অন্য কেউ দায়িত্ব পেয়ে এসছেন। যারা বেআইনি নিয়োগ সচেতন ভাবে করার মধ্য দিয়ে এ রাজ্যের যুব সমাজের যৌবনটাকে ধ্বংস করেছেন, তাদের অপরাধের শাস্তি কি হবে এটাই মানুষকে বুঝতে হবে। স্বীকার করলো, ধরা পড়ে গেছে বলে। আরো বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের একটা পশ্চিমাঞ্চলের যিনি প্রেসিডেন্ট, তার স্ত্রী, তিনিও বেআইনি নিয়োগের মধ্যে পড়ে গেছেন। ফলে আর তো কোনো অস্বীকার করার সুযোগ পাচ্ছে না। শিক্ষায় নিয়োগে ব্যাপক দুর্নীতি, ওএমআর শিটে কারচুপি, পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাইয়ে দেওয়ার ভুরি ভুরি অভিযোগ এনেছেন চাকরি প্রার্থীরা। লিখিত পরীক্ষায় শূন্য পেয়েও কমিশনের ওয়েবসাইটে সেই পরীক্ষার্থীর নম্বর 50 পেরিয়ে গেছে, এমন ঘটনাও সামনে এসেছে। আদালতের নির্দেশে একাধিক সুপারিশ ও নিয়োগপত্র বাতিল হয়েছে। এবার খোদ এসএসসিও অবশেষে নিয়োগে কারচুপির কথা স্বীকার করে নিল। কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বজিৎ একটা কথা বলেন যে যদি অনিয়ম হয়, যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে তদন্ত হোক, বিচার হোক। আমি বারবার চিরকালীনভাবে ওই যদি শব্দটায় বিশ্বজিৎ আপত্তি তুলি। আজকে এসএসসি শুধু নবম থেকে দ্বাদশ, শুধু গ্রুপ সি, গ্রুপ ডি, শুধু 2016, তাতে 8500 পদে নিয়োগে বেনিয়ম হয়েছে। আবার বলছি, বিপক্ষের আইনজীবী নয়, খোদ এসএসসি হাইকোর্টে হলফনামা দিয়ে স্বীকার করলো। আমি বলছি, বলতে আমাকে তো ওই কথাটা আবার বলতেই হবে। হ্যাঁ, আবার যদি দেবেন, হলফনামা দিয়ে বলেছে, হ্যাঁ তো তদন্ত হবে, তদন্ত হোক। না না, কিন্তু সরকারি সংস্থা, সে কোর্টকে জানাচ্ছে। আর ইফস এন্ড বাটস এর কোনো ব্যাপার নেই এখানে। একটা কথা মানতে হবে এখানে, যে বিভিন্ন মামলার জন্য, মামলাটা কারা করেছে, মামলাটা যে করেছে, বিভিন্ন মামলা করছে আজকে বিরোধীরা, সিপিএম দল এবং বিজেপি। আজকে বলতে হবে যে এক সেকেন্ড, বলছি ভাগ্যিস মামলা করেছিল, জানা গেল যে শুধু একটা পার্টেই 850। আচ্ছা, আপনারা সবাই মিলে না না, বলুন বলুন, বলতে দিন তাহলে। আজকে এই মামলাগুলো করার জন্য আজকে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি আটকে আছে। আজকে দেখুন কাউন্সিলিং হচ্ছে সুপ্রিম কোর্ট, আপার প্রাইমারি, ঠিক ঠিক ঠিক, আপার এক সেকেন্ড, আপার বলুন, আজকে কাউন্সিলিং 14,000 চাকরি প্রার্থী, তাদের কাউন্সিলিং চলছে এবং সেখানে সুপ্রিম কোর্টে মামলা। আমরা সুপ্রিম কোর্টে এমন ভাবে জট পাকিয়ে রেখেছে এরা, যার জন্য আমরা করতে পারছি। আমি এই বিষয়টা উল্টোটা আপনার কথাই বলি, আপনার কাছে উল্টো কথা আপনাকে বলবো আমি, শোন বাবু, এক সেকেন্ড শুনে নিন আমার কথা। যে আজকে এই সিপিএম এর আমলে
তাদের বাড়ির লোকজন, তাদের সিপিএম এর আমলে। আচ্ছা, সেই সিপিএম বলুন তাহলে, এই না, সরি, আজকে কি হয়েছিল? তাদের বাড়ির লোকেরা চাকরি পেয়েছে, তাদের প্রত্যেকটা লোকাল কমিটি থেকে বেছে বেছে চাকরি দিয়েছে। কিভাবে হয়েছে? শান্তিব উত্তর দেবে, কিন্তু আমার বক্তব্য বিষয়টা উল্টোটা। ধরুন আপনি যেটা বলছেন যে ধরুন কেউ মামলা করলেন না, কোনো চাকরি প্রার্থী, কোনো রাজনৈতিক দল কেউ মামলা করলেন না, তাহলে শুধু একটা পাটেই 8,500 ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, বাচ্চাগুলোর ভবিষ্যৎ সর্বনাশ করতো। আপনি উল্টোটা ভাবুন যে কেউ মামলা করলো না, নিশ্চয়ই তদন্ত হবে তার। না না, তদন্ত তো পরে, মামলা করেছে বলে তো তদন্ত হচ্ছে, সরকার সুমোটো তদন্ত করেনি তো। সরকার যদি, আমি একটা কথা বলি আপনাকে, সরকার আমি বলছি আজকে তো আপনার অভিনন্দন জানানো উচিত যারা মামলা করেছে তাদের। মামলা যখন করেছে তার তদন্ত হবে, কিন্তু যদি আমাকে বলতে বাচ্চাদের পড়াচ্ছে যে যদি তদন্তের আউটকামে দেখা যায় যে কেউ দোষী, আবার উনি যদিও ছাড়বেন না। কিন্তু ফিরদৌস, আমার বক্তব্য যে আজকে দুটো পার্ট আছে। এক হচ্ছে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সব মিলিয়ে আমরা কেউ জানি না। শুধু একটা পার্টে 8,500 কে বলছে এসএসসি স্বয়ং, অর্থাৎ 8,500 যোগ্য চাকরি প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে, তারা রাস্তার ধারে বসে আছে। আর 2 হচ্ছে যে এই সংখ্যাটার মধ্যে শিক্ষক শিক্ষিকার যে সংখ্যাটা, আমি গ্রুপ সি গ্রুপ ডি ছেড়েই দিলাম, যারা সরাসরি বাচ্চাদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পড়াচ্ছে, তারা ভুয়ো, তারা বেআইনি পথে চাকরি পেয়েছে এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে। এটা পরিষ্কার। একদমই। দেখুন, আমি প্রথমেই বলি, বিশ্বজিৎ বাবুর কয়েকটা তথ্য একটু সংশোধন করে দিই। আপার প্রাইমারি নিয়ে কোনো মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে অন্ততপক্ষে আমার জানা নেই, এবং কারণ এই মামলার সঙ্গে সরাসরি যেহেতু যুক্ত আছে। দ্বিতীয় বলি যে আপার প্রাইমারিতে রেকমেন্ডেশন লেটার ইস্যু করলে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না, আদালত স্টে দিয়েছে এই কারণেই। তার কারণ এসএসসি নিজে এফিডেভিট দিয়ে বলেছে ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে। এসএসসি এফিডেভিট দিয়েছে, অন্য কেউ বলেনি, কোনো বিরোধী দল বলেনি, কোনো যোগ্য চাকরি প্রার্থী বলেনি। ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে, এসএসসি নিজে বলেছে। আপনাকে আসি এবার, এই যে আপনি বলছেন না যে সরকার তদন্ত করবে, ক্যাবিনেটে বৈঠক বসিয়ে অযোগ্য চাকরি প্রাপক আছে কগনিজেন্স নিয়েছেন। তারপরে এসএসসি এফিডেভিট দিয়ে কি বলেছে জানেন তো? যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, যে এই অতিরিক্ত শূন্যপদ ব্যবহার করবে দুটো কাজে। এক, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য, এবং অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য। আপনি বলছেন সরকারের অবস্থা, সরকার ব্যবস্থা গ্রহণ করবে। কেন সরকার, আমার প্রশ্নটা করতে দিন, সরকার চায় না, তাহলে সরকার কেন ব্যবস্থা গ্রহণ করেনি? সরকার কি জানতো না? আর জানার পরে কেন অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য আজকেও যে মিটিং করেছে আলোচনা করেছে, তাতে চাকরি প্রার্থীরা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে আমরা সন্তুষ্ট, তারা বলেছে, কিন্তু আপনারা বলছি। এখানে আমার পরের প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে এই চাকরির দাবিতে আজকে কলকাতার দুটো প্রান্ত উত্তাল হলো। কোথায় কোথায় দেখাবো, এবং বিকাশ ভবনের যে মিটিংয়ের কথা বিশ্বজিৎদা বললেন, সেই মিটিং যখন ভেতরে চলছে, বাইরে তখন আরেক গোষ্ঠী, আরেক দল, তারা বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, নিয়োগ থেকে বকেয়া দিয়ে একাধিক দাবিতে শুক্রবারও গর্জে উঠল রাজপথ। উত্তাল হলো গঙ্গার এপার থেকে ওপার। চাকরি চেয়ে কেউ কেউ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে কাছে। বিকাশ ভবনের সামনেও মুখে কালি মেখে চলল আন্দোলন, বিক্ষোভ। আবার দাবি আদায়ে গর্জে উঠল রাজপথ। চাকরির দাবিতে প্রায় 1.5 বছর ধরে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন করছেন উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা। শুক্রবার তাঁদের আন্দোলন 555 দিনে পড়েছে। এই হচ্ছে কালীঘাটের দরজা, এবং ঠিক রাস্তার অপর প্রান্তে সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির গলি শুরু হয়ে গেছে। ঠিক তার অপোজিটে কালীঘাটের যে মূল যে দরজা, সেইখানে কিন্তু এই মুহূর্তে মহিলা চাকরি প্রার্থী তারা বসে পড়েছেন। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের এদিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখানোর কথা ছিল, সেই মতো সেখানে বাড়তি পুলিশও মোতায়েন করা হয়েছিল। কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে আন্দোলনকারীরা কালীঘাট মেট্রো স্টেশনে 1 নম্বর গেটের সামনের রাস্তা দিয়ে ঢুকে কালীঘাট থানা ও মন্দিরের কাছ থেকে এসে কালীঘাট রোড ধরে একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ার উল্টো দিকে মন্দিরের মূল গেটের কাছে পৌঁছে যান। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, আমাদের একটাই দাবি, ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। আমরা এসেছিলাম দিদিকে আমাদের দাবির কথা জানতে, 10 বছর ধরে আমাদের নিয়োগ নেই, অথচ আমাদের এখানে আটকে
তাড়িয়ে দেওয়া হলো, আমাদের যেতে দেওয়া হলো না। চাকরি প্রার্থীদের ঠেকাতে কালীঘাটে মন্দিরের মূল গেটের নিচে ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। শুরু হয়ে যায় ধরপাকড়। রাস্তায় শুয়ে পড়েন আন্দোলনকারীরা। কার্যত টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। অন্যদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে সল্টলেকে বিকাশ ভবনের গেটে পৌঁছে যান 2022-এর প্রাথমিকের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। মুখে কালি মেখে বিক্ষোভ দেখাতে থাকেন। একদিকে যখন বিক্ষোভের ছবি, তখন 2016-র এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে জটিলতা কাটাতে এদিন বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু তাতেও নির্দিষ্ট করে জট কাটল না। বৈঠকে সব পক্ষের সদিচ্ছা ছিল জট কাটাতেই হবে এবং সেই জট কিভাবে কাটা যায় তার একটা প্রক্রিয়াও আলোচনা হলো। গোটা নিয়োগ প্রক্রিয়া এই জটিলতায় জট তো কাটলই না, জট কবে কাটবে সেই সুরাহাটুকু বা সেই সদুত্তরটুকুও কারোর তরফ থেকে মিলল না। মাননীয়ার নির্দেশে এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারির মধ্যে আমাদের সমস্ত মানে যে নিয়োগ সংক্রান্ত জট সেগুলো কাটানোর ব্যবস্থা হবে এবং ডেডলাইন ওই 1 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে। আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা, আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে। বিষয়টা নিয়ে আশাবাদী, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিং এ 25,000 টাকা বেতন দিতে হয়। তার বাড়িতে সর্বোচ্চ 5টা ভোট, 4টা ভোটও হতে পারে, বাচ্চাদের ভোট হয় না। তা 5টা ভোট যদি হয় 25,000-এ 5টা ভোট, আর এই 25,000 টাকা যদি আমি 50টা বাড়িতে 500 করে দিই, তাদের যদি 4টে করে ভোট হয় তাহলে 200 ভোট। তাহলে আমি 5টা ভোট নেব না 200টা ভোট নেব? শুভেন্দু অধিকারী কি জ্ঞান পাপী নাকা ষষ্ঠী? মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলে থাকেন তখন তো ও মমতাদির পায়ের তলায় লুটিয়ে পড়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায় জননেত্রী, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আরো দাও আরো দাও আরো দফতর, সেদিন প্রতিবাদ করেনি কেন? শেষ অবধি এই জট কতদিনে কাটে সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিষয়টা আজকে গোটা কলকাতা শহরে, শুধু কলকাতা শহরের ছবিটা যদি দেখেন, একদিকে ডিএর দাবিতে নবান্নের সামনে আন্দোলন, আপার প্রাইমারিরা তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যাচ্ছেন। শিক্ষামন্ত্রী যখন, আপনি অ্যাপ্রিসিয়েট করলেন, আমিও অ্যাপ্রিসিয়েট করছি যে শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে 2016 চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন, তার বাইরে 2022-এর টেস্ট পরীক্ষার্থীরা বিক্ষোভ করছেন। আমি বলছি যে একটার পর একটা ইস্যু এবং চাকরি প্রার্থীদের মিছিলের পর মিছিল, সমাধান দেখুন পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু, এবং এছাড়া এর আগে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন একজন সাংসদ হিসেবে যে জিনিসটাকে কিভাবে সমাধান করা যায়, কিন্তু বিরোধীরা চাইছে না এটা সমাধান। কিন্তু আপনাদেরও দায় নিতে হবে। আপনি যদি বলেন আগের শিক্ষামন্ত্রী জেলে আছেন, বাবু, তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি তাই, বিরোধীরা চাইছে না কেন? তার কারণটা হচ্ছে তাদের রাজনৈতিক খোরাকটা নষ্ট হয়ে যাবে। তো আজকে যদি এটা সমস্যা, আপনি যদি এদের চাকরি দেন তো বিরোধীরা আপত্তি বা চাওয়া না চাওয়া তো নয়। আপনি চাকরি প্রার্থীদের চাকরি দিলে চাকরি প্রার্থীরা আন্দোলন করবে না, সিম্পল না। বলুন, আজকে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আজকে বিরোধীদের কাছে তো খোরাক থাকবে না কোনো। তারা চায় এটা চলুক, এই সমস্যা বজায় থাকুক, এর জন্যই তারা একটার পর একটা মামলা করছে, একটার পর একটা কমপ্লিকেশন আজকে রাইজ করছে। এরাই এই সমস্যা আজকে সৃষ্টি করছে, যেই কারণে আমরা সমস্যা। আমি বলছি বিশ্বজিৎ বাবু, এই যে চুরি করে তৃণমূলের নেতারা জেল খাটছে আর উনি সিপিএম এর দুর্নীতি দেখছেন। আমি বলছি সুমনদা, 9-10-এ 952 জন আর 11-12-এ 907 জন, এটা এসএসসি তাদের ওয়েবসাইটে জানিয়েছিল যে ভুয়ো নিয়োগ হয়েছে, আর এখন হলফনামা নিয়ে কোর্টে জানালো যে সত্যি ভুয়ো নিয়োগটা হয়েছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী আমি মনে করি এই দুর্নীতির সঙ্গে যুক্ত, কারণ এই ভুয়োদের না সরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে কি সিদ্ধান্ত করেছে
করেছিল সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নতুনদের রিক্রুট করব। আদালত কোনো নিয়োগে নিষেধাজ্ঞা দেয়নি। আদালত বলেছে অযোগ্যদের তারাও সাদা কাতা দিয়ে তৃণমূলের নেতাদের ঘুষ দিয়ে র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে তাদেরকে তাড়িয়ে যোগ্যদের সেখানে রিক্রুট করার ব্যবস্থা করো। আর সেই তৃণমূলের নেতারা টাকা দিয়ে তাদেরকে আমরা চাইছি যোগ্যদের চাকরি দিতে, কিন্তু আপনারা সেটা চাইছেন না। আপনারা চাইছেন এই আন্দোলন চলো, আপনারা চাইছেন এই আন্দোলন। বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখার্জির বিজেপির কেউ নয়, তৃণমূলের এমএলএ পরেশ অধিকারীর তার মেয়ের চাকরি গেছে, তারপরেও বিরোধীদের সমস্ত কিছু চক্রান্ত। অভিষেক ব্যানার্জি নাকি সদিচ্ছা আছে, এতটাই সদিচ্ছা যে তার বাড়ির সামনে দিয়ে যদি কেউ মিছিল করতে চায় আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছে। এখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের কি এখানে কার্য আছে? কুণাল ঘোষ এখানে কেন গিয়েছে? না সরকারের অংশ, না কোনো এমপি, না এমএলএ, কেন কুণাল ঘোষ এখানে গেছে? আর এসএসসি চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্টমেন্ট করে? 2009-তে বামপন্থীরা অতিরিক্ত শূন্যপদ দেখিয়েছে। আজকে প্রধানমন্ত্রীর দপ্তর, যেখানে যা যা দপ্তর তুমি অতিরিক্ত ঘরেও পাবে, অতিরিক্ত হচ্ছে বেআইনিভাবে যারা ভুয়ো, যারা ভুয়ো চাকরি প্রার্থী অযোগ্য যারা, তাদের জন্য আদালত দরজা খোলা আছে, বের করে দিন। এখানেই তো ফ্যালাসিটা যে যোগ্যদের পদটা কারা কাটলো, প্রশ্ন তো সেইখানে, সেইটাই তো চুরি এবং দুর্নীতি। একবার আসতে হবে, তার আগে দ্রুত একবার ডিএ নিয়ে যে আন্দোলন হচ্ছে আজ গোটা দিন ধরে নাটকীয় পালাবদল চললো, সেই আন্দোলন নিয়ে দেখুন। নবান্ন রাজ্যের মুখ্য প্রশাসনিক কার্যালয়, যেখানে বসেন খোদ মুখ্যমন্ত্রী, তার থেকে 100 মিটারেরও কম দূরত্বে নবান্ন বাসস্ট্যান্ড অবধি পৌঁছে গেল ডিএ উত্তাপ। সরকারের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগ তুলে ধর্ণা অবস্থানে বসলেন সরকারি কর্মচারীরা। 144 ধারার মধ্যেই দফায় দফায় পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন আন্দোলনকারীরা। এই হচ্ছে চটিচাটা দলদাস পুলিশ, যাদের জন্য আমরা লড়ছি। আমি জানি না যে উনি কোন র্যাঙ্কে আছেন, আপনার কথা শুনেছি, যেটা বলতে ভালো করে আমরা এখানে বসার আছে, আমরা এখানে বসবো, আপনাকে যেটা বলা বসবো, এখানে বসবো, আপনি আটকাবেন, আপনি আটকাবেন, লোক নিয়ে আসেন, আপনি পারলে শুক্রবার থেকে রবিবার এই 3 দিন নবান্ন বাসস্ট্যান্ডে শর্ত সাপেক্ষে সংগ্রামী যৌথ মঞ্চকে অবস্থানের অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। হাইকোর্টের বৃহস্পতিবারের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতোই অবস্থানের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ, তবে একদিন কমানো হয়েছে ধর্নার সময়, অর্থাৎ শুক্র, শনি, রবি 3 দিন নয়, শুধুমাত্র শুক্রবার ও শনিবার নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি পেয়েছেন সরকারি কর্মচারীরা। এর আগে অবশ্য বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় পুলিশ আন্দোলনকারী টানাপোড়েন। শুক্রবার তা চরমে ওঠে। সকালে ধর্ণা মঞ্চে আসেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দুপুরে পৌঁছন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। অন্য রাজ্যে পাচ্ছে বলে ওই রাজ্যে দিচ্ছে, আমাদের দেবে না কেন? আর অন্য রাজ্যে যখন পেনশন তখন বলুন যে মুখ্যমন্ত্রী পেনশনটা তুলে দিন, দেখি কেমন ক্ষমতা আছে ওদের বলবার মতো। এগুলো তো পলিটিক্যালি মোটিভেটেড আন্দোলন, এগুলোকে আটকানো যাবে না। এরই মধ্যে হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়, আন্দোলনকারীদের চিৎকার নিয়ে তাদের কাছে অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কমপ্লেন করছেন যে এখানে অশান্তি হচ্ছে, রাস্তা মাঝে মাঝে রাস্তায় বসে পড়ছেন, প্রচন্ড জোরে চিৎকার স্লোগান বাজনা বাজাচ্ছেন, শান্তপ্রিয় জায়গা, এবং এখানে 144 ধারা জারি আছে। পুলিশ তো বাধা দিবেই, কারণ পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। পুলিশ ছাড়া মমতা ব্যানার্জি অন্ধকার এবং জিরো। ডিএ নিয়ে আন্দোলন করছেন, তাদের ডিএনএতেই একটা অপসংস্কৃতি, কাজ করব না, ওয়ার্ক কালচার নয়, এই সব হবে। কেন্দ্রীয় সরকার বকেয়াটা দিন, এটা তো তাদের মঞ্চ থেকে শোনা যায় না। তারা যদি দেন তাহলে তো ডিএ ইত্যাদি নানা ব্যাপারেই সুবিধা, লোক দেখানো রাজনীতি করছেন।
বিক্ষোভ অবস্থানের জেরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্নকে। সত্যজিৎ বৈদ্য, অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নিশান্ত, পুলিশ আর আন্দোলনকারীদের টানাপোড়েন এই রাজ্য বা এই শহরে নতুন কিছু নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে এতগুলো লুজ এন্ড, সমাধান কোথায়? প্রথমত বলবো যে কলকাতা হাইকোর্টের রায় থাকার পরেও যেভাবে আন্দোলনকারীদের উপর পুলিশ মানে বাধা দিয়েছে, বলা যায় যে শাসক দলের হয়ে কাজ করেছে, সেটা আদালতকে অবমাননা করা হয়। কারণ আদালত একটা নির্দিষ্ট রায় দিয়েছে, নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আন্দোলন হবে, তারপরেও পুলিশের যে ধরনের হস্তক্ষেপ আমি দেখলাম আমার কাছে বিস্ময়, এটা অগণতান্ত্রিক, অমার্জিত। দ্বিতীয় যে প্রশ্নটা, এবং তখনও প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায় আসে, তার মাঝে কি করে আটকানো যায়? যায় না, কিন্তু একটা অগণতান্ত্রিক উপায়ে তৃণমূলকে সন্তুষ্ট করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করতে হবে, তাই আন্দোলনকারীদের উপর ঝাঁপাতে হবে। দেখুন, পরিষ্কার করে বলছি, দুটো ক্ষেত্রেই সরকার যে বিলম্বিত বোধোদয়ের ভাব দেখাচ্ছে সেটা লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে। আজকে যে কর্মপ্রার্থীদের সাথে বাত্য বসু মানে বৈঠক করলেন, কোনো নির্যাস নেই, কিন্তু বৈঠক করলেন, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে দেখানোর চেষ্টা করছেন যে কিছু একটা করছি। একইভাবে কালকে ভয়ঙ্কর হতাশার দিন ছিল এবং মানে সরকারি কর্মচারীদের, কারণ সরকারি কর্মচারীরা আশা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 25 থেকে 30% ডিএ ঘোষণা করবেন, অর্থাৎ যে বিপুল পরিমাণে ডিএ 40% ডিএ বকেয়া আছে, অন্তত 25% উনি ঘোষণা করবেন। উনি মাত্র 6% ঘোষণা করে 4% ঘোষণা করে কর্মচারীদের কিন্তু আরো বেশি হতাশা তৈরি করেছেন, কারণ কর্মচারীরা বুঝে গেছে যে এত দীর্ঘ লড়াইয়ের পরে মাত্র 4%। কিন্তু তারপরেও আমি বলবো যে এন্টারটাই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় স্তরে সাংবাদিকরা প্রশ্ন করেছে এবার যে আপনার রাজ্যে কেন কর্মচারীদের আপনি ডিএ দিতে পারেন না? আপনি সারা ভারতবর্ষের সরকার দিতে পারে ডিএ, আপনি কেন ডিএ দিতে পারেন? এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের মন্ত্রীদের। ফলে সর্বভারতীয় স্তরের চাপে কিন্তু আজকে মাত্র সামান্য 4% দিয়ে দিতে হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে ইন্ডেক্স মানে প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে সারা ভারতবর্ষে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিয়ে দেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা প্রাইস ইন্ডেক্সের কনটেক্সটে দিয়ে দেওয়া উচিত, নিয়ম মেনে দিয়ে দেওয়া উচিত। প্রথমেই বলি আমি আপনাকে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের যেটা বেতনের হার আর রাজ্য সরকারের বেতনের হার এক না। আপনারা যদি কেন্দ্রীয় সরকারের ডিএর সাথে রাজ্য সরকারের ডিএর তুলনা করেন, সেটা আপনারা ভুল করছেন। আপনারা ভুল করছেন। আজকে আজকে দিয়েছে 2023 অবধি এবং 4100 আজকে আপনারা বলুন, বলছেন না কেন কেন্দ্রীয় সরকারের কাছে আজকে যে পশ্চিমবঙ্গের প্রাপ্য আজকে 1,00,000 তখন 3% এইচআরএ কমিয়ে দিয়েছিলেন, নিশ্চয়ই সবার মনে আছে। আজ সবাই মিলে বলছে, এখন কিন্তু কেউ আর উত্তরপ্রদেশের সঙ্গে আপনারা কম্পারিজন করছে না। এখন বলছে উত্তরপ্রদেশে কেন পশ্চিমবঙ্গে এটা উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, আসাম, কেন্দ্রীয় সরকার 48% বন্ধ করে একটা রাজ্যের আমি আসবো, কিন্তু পরবর্তী বিষয় আমি আসতেই হবে, তার কারণ অত্যন্ত গণতন্ত্রের পক্ষে নিঃসন্দেহে একটা আশঙ্কার সময়। তার কারণ যখন দেখি যে মুখ্য নির্বাচন কমিশনার এবং তার সঙ্গে 2 কমিশনার বাছাইয়ের যে কমিটি, সেইখান থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেয়া হয় এবং একেবারে বিরোধী শূন্য সংসদে নিঃশব্দে কার্যত সেই বিল পাশ হয়ে যায়, আশঙ্কা হয়, গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা হয়। কেন এত বড় কথাটা বললাম পরের প্রতিবেদনে দেখাবো, তারপর আবার আলোচনায় ফিরবো। দেখুন, গোটা দেশে লোকসভা ও বিধানসভা ভোট পরিচালনা করে যে জাতীয় নির্বাচন কমিশন, তাও কি এবার মোদী সরকারের কুক্ষিগত হলো? রাজ্য নির্বাচন কমিশন যেমন রাজ্য সরকারের হাতের পুতুল বলে অভিযোগ করা হয়, তেমনি জাতীয় নির্বাচন কমিশনের রাশও কি এবার পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিল কেন্দ্রীয় সরকার? নানা মহলে এই ভয়ঙ্কর প্রশ্ন উঠছে। তার কারণ, রাজ্যসভার পর লোকসভাতেও পাশ হলো প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বিল 2023, যার ফলে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে বাদ দেওয়া হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। বদলে সেই জায়গায় থাকবেন প্রধানমন্ত্রীর মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্য। আগে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বাছাই করত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে নিয়ে গঠিত কমিটি। তবে সংসদে পাশ হওয়া এই বিল আইনে পরিণত হওয়ার পর
মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে বেছে নেবে প্রধানমন্ত্রী, তার মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্য এবং বিরোধী দলনেতার কমিটি। অর্থাৎ যেভাবে এই কমিটি তৈরি হলো তা থেকে স্পষ্ট, এবার মোদী সরকার যাকে চাইবে তাকেই মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করতে পারবে। একতরফা ভাবে তারা কিন্তু এই বিলটাকে পাশ করেছে, নিরপেক্ষভাবে তারা নির্বাচন যে 2024-এ চাইছে সেটা চাইছেন না তারা। সুতরাং এটা একটা ইঙ্গিত যে সংবিধানের উপর তাদের ভরসা। বিজেপি আবার পাল্টা কটাক্ষের সুরে বলছে, রাজ্য নির্বাচন কমিশনার বাছাইয়ের ক্ষেত্রেও তো রাজ্য সরকারের পছন্দই শেষ কথা, তাদের পাঠানো নাম থেকে রাজ্য নির্বাচন কমিশনার বেছে নিতে হয় রাজ্যপালকে। বিজেপি কোন পথে হাঁটে সেটা এই সবকটা রাজ্যের নির্বাচনে প্রমাণ হয়ে গেল। কেন্দ্রের নির্বাচন কমিশনার ছিলেন, বিজেপি সরকার ছিল। মধ্যপ্রদেশে কোনো কংগ্রেস নেতা অভিযোগ করেছে যে বুথ দখল হয়েছে, রেগিং হয়েছে? কোনো রক্তপাত দেখেছেন? বোমাবাজি দেখেছেন? থান কাপড় বিতরণ হয়েছে? বাইক বাহিনী হয়েছে? বুথ জ্যাম হয়েছে? ব্যালট বাক্স তুলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে ইভিএম বক্স পুকুরে, দেখতে পেয়েছেন? এগুলো দেখা যায় না। সারা ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি বদলেছে, ভোট সংস্কৃতি বদলেছে। পশ্চিমবঙ্গে বাম জমানায় যেটা ছিল তার থেকে আরো অধোগতি হয়েছে। চলতি বছরের মার্চ মাসে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল যে প্যানেল মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারের নিয়োগে সুপারিশ করবে তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখতে হবে। রায়ে আরও বলা হয়েছিল সংসদে এই বিষয়ে কোনো আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে। এবার মোদী সরকার সংসদের দুই কক্ষেই এই বিল পাশ করিয়ে নিল। এবার রাষ্ট্রপতি সই করলেই এই বিল আইনে পরিণত হবে। আর তাতে কমিশনার বাছাইয়ের কমিটি থেকে বাদ পড়লেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সিপিএম আবার এ নিয়ে মোদী সরকারকে নিশানা করতে গিয়ে এ রাজ্যে উপাচার্য নিয়োগের সার্চ কমিটি সংক্রান্ত বিলের প্রসঙ্গ টেনে এনেছে। নামকো আসতে একটা কমিটি করা হলো, কিন্তু আসলে সরকার যা চাইবে সেটাই করবে। সরকার একটা পাপেট কাউকে বসাবে, পুতুল কাউকে বসাবে, নিজের মতো করে চলার জন্য করবে। ঠিক যেমন আপনি পশ্চিমবাংলাতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার যেটা করতে মনস্থ করেছে, করতে চেয়েছে, একই এমন ভাবেই করব যেন আমার কথা অনুযায়ী সবটা হয়। জাতীয় নির্বাচন কমিশন ভারতীয় গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যার নিরপেক্ষতা নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন উঠলে তা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ঝিলম করঞ্জায় বিটন চক্রবর্তী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথদা, এই অনুষ্ঠানে আপনি অন্তত 50টা আলাদা এপিসোডে জাতীয় নির্বাচন কমিশনের উদাহরণ দিয়েছেন। কেন দিয়েছেন? স্বাধীন সত্তা বলে। আজকে আমি যদি বলি সেই স্বাধীন সত্তায় কার্যত তার মূলে একটা কুঠারাঘাত হলো, কারণ এই 2:1 ইকুয়েশন এরপর যেভাবে আজকে সম্পূর্ণ বিরোধী শূন্য সংসদে এই বিল কার্যত পাশ হলো এবং এরপর রাষ্ট্রপতি সই করলে আইনে পরিণত হবে। কোন দিকে যাচ্ছি আমরা? দেখুন সুমনদা, যখন আমাদের দেশে সংবিধান চালু হয়েছিল অনেকেই বিশ্বাস করতে পারছিল না যে ভারতবর্ষের এত হতদরিদ্র ভারতবর্ষে গণতন্ত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এগিয়ে নিয়ে গেছে যারা, তার মধ্যে নির্বাচন কমিশন অন্যতম। ভারতবর্ষের বিভিন্ন জনমতে দেখা গেছে ভারতবর্ষের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের থেকেও অনেক বেশি নিরপেক্ষ, অর্থাৎ অবজেক্টিভ জায়গা থেকে যদি দেখেন। এবং এই নির্বাচন কমিশনকে অনেকে রোল মডেল হিসেবে পৃথিবীর অন্য প্রান্তের দেশ নিয়ে, দক্ষিণ আফ্রিকা, নেপাল, আমাদের কনস্টিটিউশন মডেল ফলো করে। পরিষ্কার আমি বলতে চাই আপনাকে যে এইটা নরেন্দ্র মোদী সরকারের সরাসরি অধিগ্রহণ, অর্থাৎ নির্বাচনটাও আমি পরিচালনা করব। এটা দলীয়করণ শুধু নয়, এটা একদম স্যাপ্রোনাইজেশনের একদম চূড়ান্ত রূপ। আমি মনে করি যে এইটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কার্যত বলা যায় যে আরএসএস এর যে ভাবনা চিন্তা, যেভাবে হিন্দু রাষ্ট্র ভাবনা চিন্তা, তার সাথে সঙ্গতিপূর্ণ করবার জন্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে আপনি বাদ দেন। সবচেয়ে নিরপেক্ষ, সবচেয়ে একটা আমাদের ন্যায় বিচারের শেষ ভরসা যেখানে, সেইখানকার একজন প্রতিনিধি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাকে বাদ দিয়ে আপনার সহকর্মী অর্থাৎ আপনার দলীয় লোককে একজন পছন্দের একজন মন্ত্রীকে সঙ্গে নিয়ে আপনি পুরো ইলেকশন কমিশনটাকে পুরো নিজের নিয়ন্ত্রণে নিলেন। অর্থাৎ আমার পছন্দ মতন লোককে ইলেকশন কমিশনে বসাবো, তার আমি যেভাবে নির্দেশ দেবো ইলেকশন কমিশন সেইভাবে কাজ করবে। এটা কমপ্লিটলি আমি বলছি অধিগ্রহণ। ইলেকশন কমিশনকে বিজেপি অধিগ্রহণ করলো এই আইনের বলে। এটা তীব্র গণতন্ত্র বিরোধী, তীব্র থেকে তীব্রতর আন্দোলন করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রিয়াকশন দিয়েছে না, কেন দেয়নি?
অভিষেক বন্দ্যোপাধ্যায় কথায় কথায় টুইট করে, মিনিটে মিনিটে টুইট করে বা এখন এক্স হ্যান্ডেল করে। কোথায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলেন? কেন বিরোধী কেন বলেন না? কেন বলেন তারা কথা বলেন? আপনার প্রেস কনফারেন্স করে বলেছে, চুপ করে থাকে কেন? কনফারেন্স করে আপনার নেতারা চুপ করে থাকে কেন? কারণ আজকে ভোটার আইডি কার্ড আপনারা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকে ভোটার আইডি কার্ড কথা বলতে আজকে আন্দোলন করে আপনি কথা বলতে পারছেন কারণ রাজ্য নির্বাচন কমিশনকে কিভাবে ঠুটো জবাব করেছেন। আমি প্রত্যেকের কাছে আসবো। আমি প্রথমে রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, এক হচ্ছে যে যুক্তিতে তোমরা রাজ্যের নির্বাচন কমিশনারকে কার্যত রাজ্য সরকারের পুতুল বলো, আজকে সেই পুতুল বসানোর বিল পেশ করো, এই কথা তো আমি বলতে পারি? স্বাধীন সত্তাকে পরিকল্পনা করে বিসর্জন দিলে এবং কার্যত একটা পুতুল বসানোর আইনের দিকে নিয়ে যাচ্ছ দেশকে। একদমই সেটা নয় যেটা বলার শ্রমিকদা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন এবং আমাদের বক্তব্য সেটাই। আমরা বিভিন্ন রাজ্য সরকারে থেকেছি, বিভিন্ন সময় সেখান থেকে ক্ষমতাচ্যুত হয়েছি, আবার ফিরে এসেছি। একটা জায়গায় কোনো একটা গন্ডগোল, কোনো একটা মানুষ বলতে পারবে না একটা গন্ডগোলের নয়, ইস্যুটা হচ্ছে এতদিন ধরে রাজ্য নির্বাচন কমিশনকে যে ভাষায় তোমরা আক্রমণ করেছো, আজকে একেবারে সেই কাজ তোমরা করলে। সেটা হচ্ছে কাজ করে কোন রাজ্যে একটা বিজেপি শাসিত রাজ্যে সেটা হচ্ছে এক্সিলেকশন, কেউ বলতে পারবে না? এটা আগে প্রি হিস্টোরিক কোনো ব্যাপার নয়। আমি আসবো প্রত্যেকের কাছে যাবো। সংবিধান পারবে না, বেসিক স্ট্রাকচার আমি মানছি 324। শুনুন, আজকে কেশবানন্দ ভারতীর কেসের পর আজকে কিন্তু এটা পরিষ্কার রায় এবং সেই রায়টা কিন্তু এখনো কিন্তু বহাল আছে। 13 জাজেস বেঞ্চ যে কেশবানন্দ ভারতীর কেসে কিন্তু বলে দিয়েছিল যে সংবিধানের যেটা বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচার হাত দিতে পারবে না। ঠিক আছে, বেসিক। কিন্তু আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে। এক সেকেন্ড। কিন্তু তৃণমূলের কাছে, রাজ্যের তৃণমূলের কাছে দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে আপনারা ভেবে দেখবেন কিনা, উদাহরণ সৃষ্টি করতে পারবেন গোটা দেশে, যে মুখ্যমন্ত্রী, হাইকোর্টের চিফ জাস্টিস এবং লিডার অফ অপোজিশন তাদের নিয়ে কমিটি করবেন কিনা। এক। দুই হচ্ছে যখন স্থায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটিকে সম্পূর্ণ চেঞ্জ করে আপনি যে ব্যবস্থা করলেন, ইউজিসি প্রতিনিধিকে বাদ দিয়ে, এই একই প্রবণতা বলবো তো এটা একটা সাংবিধানিক ব্যাপার। প্রতিবাদ করেছেন এবং বিলও নয়। আমি দর্শকদের শুধু মনে করিয়ে দেব, বেশ, আমি সায়নদীপকে মনে করিয়ে দেবো যে সার্চ কমিটি নিয়ে আপত্তি করলেন বিশ্বজিৎ দা, সেখানে বিলও নয়, অর্ডিন্যান্সে এই সম্পূর্ণ অগণতান্ত্রিক জিনিসটা করা হয়েছে। অর্ডিন্যান্সে আরএসএস এর স্ক্রিপ্ট মেনে চলছে যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, তা দিল্লিতে বিজেপি সরকার করছে, এখন পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার করছে। তারা শেষ করে নিয়ে তুমি বলো নি জানো গণতন্ত্রের ভাই, এবার তো শুনতে হবে, এত রেগে হবে না। গণতন্ত্রের বদলে নমতন্ত্র, স্বৈরতন্ত্র। আমি বলছি আপনি যেরকম বলছিলেন পুতুল নির্বাচন কমিশন, সেটার আগেই ত্রিপুরায় একটা যে বাই ইলেকশন হলো, যখন আমাদের ধূপগুড়িতে হয়েছিল, 80% 90% ভোট পেয়েছে বিজেপি প্রার্থী। এরপর যদি পুতুল নির্বাচন কমিশন আসে তখন কি হবে? আর শুধু এই যে প্রধান বিচারপতি কিরেন রিজিজু যখন আইনমন্ত্রী, তিনি তখন থেকেই বলছেন বিচার ব্যবস্থাকে একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা দেখতে চাই। দেখুন, এর আগে নির্বাচন কমিশনারের নিয়োগের ক্ষেত্রে আপনি সাংবিধানিক গণতন্ত্রের 3টে উইংস, লেজিসলেটর, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই 3টে উইংসেরই কিন্তু রিপ্রেজেন্টেশন ছিল। আপনি দেখুন, এক্সিকিউটিভ রিপ্রেজেন্টেশন পিএম প্রধানমন্ত্রী, লেজিসলেটিভ রিপ্রেজেন্টেশন বিরোধী দলনেতা এবং জুডিশিয়ারি রিপ্রেজেন্টেশন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এখন কি হলো, এখন শুধুমাত্র এক্সিকিউটিভ এবং লেজিসলেটরের রিপ্রেজেন্টেশন থাকলো, জুডিশিয়ারি রিপ্রেজেন্টেশন থাকলো না। আর আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাইবো, আপনি যদি গণতন্ত্রের এই যে প্রবণতা আমাদের মনে পড়িয়ে দিচ্ছে, ওই কলেজিয়াম তুলে দেওয়ার একদম স্বৈরাচারের পদক্ষেপ, এবং এই সময়কালে, এই সরকারের সময়কালে যতগুলো ড্রাকোনিয়ান বিল পাস হয়েছে, আমি মনে করি সব থেকে বেশি বড় ড্রাকোনিয়ান ল হচ্ছে এটা। এবং আমাকে 1 মিনিট বলতে দেবেন, তার কারণ হচ্ছে যদি ধরুন এই লেজিসলেটর এবং এক্সিকিউটিভের মধ্যে একটা ওয়াটার শেড এরিয়া থাকে,
আপনি কিন্তু এই জুডিশিয়ারি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার আছে আমাদের কনস্টিটিউশনে। যদি এই জুডিশিয়ারি রিপ্রেজেন্টেশন না থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট হবে। দুর্ভাগ্য হলেও সত্য, এই প্রথম এই সরকারের আমলে সব থেকে বেশি ড্রাকোনিয়ান ল এবং এই সাংবিধানিক গণতান্ত্রিক ভারসাম্য নষ্টের জন্য এই দল ভারতীয় গণতন্ত্রের কালাদিন একদম, এবং এইটা কালাদিনটাকে গণতন্ত্রকে স্ট্যাপ করলো এই রেজিম, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছে। দিস শুড বি রিভার্সড, এটাকে ইমিডিয়েটলি ফিরে নেওয়া উচিত। এবং এটা ঠিকই বিশ্বনাথ বউ যেটা বলেছেন, কোথায় বাংলা অগ্নিকন্যা কণ্ঠে একটা আমরা কোনো আওয়াজ শুনলাম না। Why they are silent? দলের তরফ থেকে বলা হয়েছে কেন রাহুল গান্ধী প্রতিবাদ নেই? কেন শিবরাম ইয়েচুরি প্রতিবাদ নেই? তারা why they are silent? আপনারা পলিটিক্যাল ইভেন্টস কোনো আমরা আসল জায়গা থেকে সরে যাচ্ছি। কেন সরছি? আমাদের ফোকাসটা কোথাও নষ্ট হয়ে যাচ্ছে। কেন আমরা নিজের মধ্যে আকচাকচি করছি? প্রশ্ন হচ্ছে যে দেখো, এটা কোথাও একটা মেসেজ, কিন্তু তুমি দেখো কলেজিয়ামের কথা বললে, রাইট, আজকে যেটা ফিরোজ বললো সেটাও ঠিক। তার মানে এরা গণতান্ত্রিক চরিত্র বদল করার চেষ্টা করছে। ভাই 243 নম্বর ধারায় যখন স্টেট ইলেকশন কমিশন হয় তখন যে আজকে এই কারণে আমি রাহুলের সঙ্গে একদম একমত, কিন্তু আমি বলছি আমি বলছি যে বিশ্বজিৎ দ্বারা আমি একদম আসবো কিন্তু একটা আইনের কথা আসি, দাঁড়ান আসবো এক এক করে। আমি বলছি ফিরদৌস, আমি যদি আইনের পাটে আসি, সেটা হচ্ছে যে আদালতে যেহেতু স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, অনেকেই মনে করছেন সেটাকে সরাসরি আঘাত, এবং নির্বাচন কমিশন কনস্টিটিউশনাল বডি, এটা কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে? এবং চ্যালেঞ্জ হওয়া উচিত আমি মনে করি, এবং এই আইনকে মানে অসাংবিধানিক ডিক্লেয়ার করা উচিত। তার কারণ ভারতবর্ষের যে সাংবিধানিক সেটা করা যায় আইনত একদম একদম, এবং আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আইনকে আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার করা উচিত। তার কারণ যদি গণতন্ত্রে প্রপার রিপ্রেজেন্টেশন না থাকে তাহলে গণতান্ত্রিক ভারসাম্য যদি নষ্ট হয় তাহলে কিন্তু ইকুয়ালিটি নষ্ট হবে। অর্থাৎ বিষয়টা যে কেশবানন্দ ভারতীর মামলা বলছিলেন ওই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রত্যেকটা রাজনীতিকরণ করছে এবং বিরোধীরা আনন্দ পাচ্ছে যখন তৃণমূল কংগ্রেস বা অন্য কেউ এই সাংবিধানিক প্রতিষ্ঠান কাজে লাগিয়ে এরা পলিটিক্যালি ফায়দা উঠছে, তখন আনন্দ পাচ্ছে এরা। আজকে ঠিক, কিন্তু আমি বলছি গোটা দেশের গণতন্ত্র প্রেমী মানুষ রাহুল ভীষণ আনন্দ পাবেন যদি এই প্রতিবাদের পাশাপাশি এই রাজ্য একটা নজির সৃষ্টি করে যে রাজ্য নির্বাচন কমিশন একটা কমিটি তৈরি করবে, তাতে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন এবং হাইকোর্টের চিফ জাস্টিস থাকবেন। আমি বলছি এই উদাহরণ দেশের সামনে রাখা উচিত। না, আমি বলছি যে আপনি তো প্রতিবাদ করছেন, করা উচিত, এই নজির করা উচিত, নয়তো আমার বিষয়ের কাছে একটাই প্রশ্ন, এক সেকেন্ড, বিষয়টা একটাই প্রশ্ন, সেটা হচ্ছে নয়তো আপনি এই যে পুতুলের থিওরি না, এটাকে এস্টাবলিশ করতে পারবেন না। আমি বলছি ঠিক যে কারণে আপনি আজকে প্রতিবাদ করছেন এবং সঠিকভাবে করছেন, ইউ আর রাইট। আমি বলছি নজির করে দেখিয়ে দিন, বাংলার সত্যি সত্যি দেশকে পথ দেখা। আপনি যে উদাহরণটা দিলেন সেটা ভারতবর্ষের কোন রাজ্যে আছে? আমি বলছি সেই জন্যই তো আপনি নজিরটা রেখে গোটা দেশকে বাংলা পথ দেখাতে পারে। অ্যাকচুয়ালি ইটস অ্যান অপরচুনিটি ইন ফ্রন্ট অফ ইউ। ভারতবর্ষের সংবিধানে হাত দিয়ে দিয়েছে আজকে নরেন্দ্র মোদী। আজকে সংবিধানের যেটা ইন্দিরা গান্ধীর থেকে বড় সংবিধানে হাত কেউ দেয়নি, এটা আপনি অস্বীকার করতে পারবেন? কোন সংবিধানে কেউ হাত দেয়নি, হাত দিলে পরে সুপ্রিম কোর্টে যান, হাত দিলে সুপ্রিম কোর্টে যান, যেভাবে ব্রিটিশদের আইন তো আপনাদের পছন্দ হবে।
ব্রিটিশদের আইন কেন আপনাদের মনে হয়নি যে ব্রিটিশদের আইন বদল করা উচিত? ভুলে গেছে নামুজিবাদের কথা। যতদিন উক্তি ভুলে গেছো না তুমি? কি আমার কথা হলো যে বিশ্বজিৎ বাবু আপনি বলছেন যে বিজেপিকে বাদ শেখাতে হবে। মীরা পান্ডের বিরুদ্ধে আপনারা আদালতে গেছিলেন যাতে উনি নিরপেক্ষভাবে ভোট করতে পারে। সুশান্ত উপাধ্যায়কে পৌরসভা ভোটের সময় মন্ত্রীরা ঘিরে রেখেছিল। আপনারা বিজেপির বিরোধিতা করবেন, আপনারা বিজেপির বিরোধিতা করবেন, সেটা ঠিক করুন। আপনারা বিজেপির দালালি করবেন, আপনারা বিজেপির দালালি করবেন কিনা সেটা ঠিক করুন। আমি একটু কথা বলি, দেখুন গণতন্ত্রে না এই প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন যদি না হয়, এই যে বলছি না 3টে উইংসের প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন ছিল, কারণ এই প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন যদি সঠিকভাবে না হয়, যেটা গণতান্ত্রিক ভারসাম্য যদি নষ্ট হয়, তাহলে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু শাসক নিজে। যে এটা গোটা বিশ্বজনীন গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম। আমি আহ্বান করব বিশেষ করে এই বিলের ক্ষেত্রে যে কোনোভাবেই এই বিল যাতে কোনোভাবে আইনে পরিণত না হয়, তার কারণ এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে কিন্তু ভারতবর্ষের যে সাংবিধানিক গণতন্ত্র আমি একটু শুধু গত মাসের ফ্ল্যাশব্যাকে যাই যে গৌহাটি একটি অনুষ্ঠানে গিয়ে গত এপ্রিল মাসে হাইকোর্টে গৌহাটি হাইকোর্টে প্ল্যাটিনাম জুবিলি, সেই অনুষ্ঠানে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে শক্তিশালী বিচার ব্যবস্থা কতটা জরুরি। আর আজকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে তিনি বাদ দিলেন। সুবর্ণা দেখুন ভয়টা কোথায় হয় জানেন তো, পাশের রাজ্য বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হচ্ছে, বাংলাদেশের মূল বিরোধী দল বিএনপি পার্টি অংশ নিচ্ছে না। কেন জানেন? নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করে বলে, এবং তারা দাবি জানাচ্ছে এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না, আমরা তখনই নির্বাচনে অংশ নিতে পারি যদি সেখানে তত্ত্বাবধায়ক সরকার হয়। আমার ভয়টা এখানেই যে নরেন্দ্র মোদী অমিত শাহ আজকে যে বিষ বৃক্ষরোপণ করলেন, অর্থাৎ মানে আইনের নাম করে দলীয় প্রাধান্য বিস্তার করলেন, পুরোটাই নির্বাচন কমিশনের উপর বিজেপি দলের মানে দাখিল করলেন। এটা কিন্তু আমি বলছি ভারতীয় গণতন্ত্র বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এটা যে কোনো সেন্সিবল লোক, যে কোনো রাজনৈতিক দলের, কিন্তু কেন কোথাও কি বিচার ব্যবস্থা বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমার মনে হচ্ছে কোনো একটা জায়গাতে ইলেকশনটা আমাকে প্রত্যেকটা ইলেকশন জিততে হবে। শাসকের এই যে ওভার কনফিডেন্স, আমাকে জিততেই হবে, এখান থেকে কিন্তু কোনো স্বৈরাচারিতা ভাবনা হয়। এই ভাবনাটা পঞ্চায়েত এরকম হয়নি, কোন রাজ্যে আমরা ক্ষমতাচ্যুত হয়ে গেছি, তোমরাই সন্দেহ আছে। সুমনদা আমি বলছি, আপনি আমায় বলুন, একজন মন্ত্রী মানে প্রধানমন্ত্রী থাকছে, একজন মন্ত্রী থাকছেন, একজন মন্ত্রীর এফিকেসি বেশি মানে দক্ষতা বেশি না চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার দক্ষতা বেশি? এবং সেই মন্ত্রী nominated by the prime minister himself, প্রধানমন্ত্রী নিজে তার সহকর্মী বানাচ্ছে, এটা গণতন্ত্রের স্পিরিটের সঙ্গে যায় নাকি? হ্যাঁ, জুডিশিয়ারি হচ্ছে লাস্ট বাফার, সেই বাফারটাকে এইভাবে মার্ডার করা is to murder democracy. এবং ভাবা যায় যে কোনো একটা বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ক্যাবিনেট সদস্য তার সহকর্মী বারবার আমি বলছি অঙ্কটা খুব মারাত্মক এবং পরিষ্কার, সেটা হচ্ছে 2:1 মারাত্মক। এটা নিয়ে চ্যালেঞ্জ হবেই, আমার বিশ্বাস এটা নিয়ে চ্যালেঞ্জ হবেই, এবং আবার সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে যে ভারতের সংবিধানের যেটা বেসিক স্ট্রাকচার, যে কেশবানন্দ ভারতের কেস, যে বেসিক স্ট্রাকচারের উপর হাত দেওয়া যায় না, সেটা আবার রিফর্ম করবে। আমি একটা ওই ইন্দিরা গান্ধীর কথা রাজস্বী বলছিলেন না, রাজস্বীকে বলি যে ইন্দিরা গান্ধী যখন একজন জুনিয়র মাননীয় বিচারপতিকে তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তখন একযোগে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিরা উত্তাল করে দিয়েছিলেন সংসদ যে আপনি এটা করতে পারেন না, আপনি বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন। আমি বলছি ওইটা যদি নিয়ন্ত্রণ হয় তো সুপার নিয়ন্ত্রণের ব্যবস্থা যে তৈরি হলো। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে তো নিয়ন্ত্রণ করা না 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 তা নয়, কিন্তু আমি বলছি তোমার দলই বিচার বিভাগকে আরোপিত করেছিল। তুমি শুধু বলো যে কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অসম্মান করা হলো, বড় প্রশ্ন। কিন্তু আমি এখান থেকে আমার শেষ প্রতিবেদনে আসবো। শেষ প্রতিবেদনের শুরুটা অবশ্য খানিকক্ষণ আগে সায়নদীপ করেছে। আজকে 2200 কিলোমিটার পথ অতিক্রম করে 50 দিনে পড়লো ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা, আর তার কালমিনেশন হবে 7 জানুয়ারি ব্রিগেডে। দেখুন, লোকসভা ভোটের ইস্যু যদি রোজগার রুটি হয়, ইনসাফ যাত্রার প্রভাব ট্রিমেন্ডাস হবে লোকসভার ভোটে। কখনো গ্রাম,
গ্রাম পেরিয়ে মফস্বল, কখনো রাজপথ। রোদ, ঝড়, জল মাথায় করে হাঁটতে হাঁটতে 2200 কিলোমিটার পথ পেরোলেন সিপিএমের যুব সংগঠনের নেতা নেত্রী, কর্মী সমর্থকরা। শুক্রবার 50তম দিনে পড়ল ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা। 7ই জানুয়ারি ব্রিগেডে তাদের মহাসমাবেশ। রাজ্যজোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম। কিন্তু বছর ঘুরলেই হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন। তার আগে ফের একবার প্রশ্ন উঠল, মিছিল ভরলেও ভোট বাক্স ভরবে কি? ভিড় কি ভোটে পরিণত হবে? 50 দিন ধরে ইনসাফ যাত্রা, 2200 কিলোমিটার পথ অতিক্রম করলো এই ইনসাফ যাত্রা, কিন্তু লোকসভা নির্বাচনে আদৌ কি তার কোনো প্রভাব পড়বে? যারা কাজে দাবিতে কাজ করে এসেছিল, যারা করছে না, ইয়ার কি বলেছে কাজের অধিকারকে, তাদের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজ সহ গোটা মানুষের কাছে আমাদের আবেদন, যে কোনো প্রকার লুটকে আটকে দিন, আমরা রয়েছি রাস্তায়। কিন্তু অতীত বলছে সিপিএম এর কর্মসূচিতে লোক হলেও তা ভোটে পরিণত হচ্ছে না। 2011-র পর থেকে রক্তক্ষরণ অব্যাহত বামেদের। 2014 সালের লোকসভা ভোটে বাংলায় মাত্র 2টি আসনে জয়ী হয় সিপিএম। 2016-র বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস জোট করে লড়লেও 77-এই থেমে যেতে হয় তাদের। 2019-এর লোকসভায় রাজ্য থেকে শূন্য হয়ে যায় সিপিএম। স্বাধীনতার পর থেকে প্রথমবার 2021-এর বিধানসভা নির্বাচনেও শূন্য হয়ে যায় তারা। এবার কি মীনাক্ষী মুখোপাধ্যায়দের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম? একদা বৃদ্ধতন্ত্রে জর্জরিত দল কি এবার যৌবনের ডাক দিয়ে রাস্তায় নেমে পারবে ভোটের বাক্সে পুরনো ভেলকি দেখাতে? প্রথমে সিপিএমকে যেটা করতে হবে, যেটা খুব সহজে তারা ভুলে যাচ্ছেন কিংবা অস্বীকার করেছেন আজ অবধি, যে 2011-র আগে যতগুলো রাজনৈতিক সন্ত্রাস আপনাদের নেতৃত্বে হয়েছে, বামেদের নেতৃত্বে হয়েছে, যত রাজনৈতিক রাহাজানি হয়েছে, যতগুলো খুন করিয়েছে, সেই সমস্ত খুনের পিছনে তো একটা খুনি আছে। সেটার জন্য কোনো অনুতাপ হয়েছে? মানুষের কাছে কোনোদিন বলেছেন আমরা লজ্জিত? মানুষকে কোনোদিন বলেছেন আমাদের ক্ষমা করে দিন? আগে ওইগুলো করুন, ওই ইনসাফটা করুন, তারপরে ইনসাফ যাত্রার কথা হবে। মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে বিজেপি। যারা মনে করবে তৃণমূল জিততে পারে তারা তৃণমূলকে ভোট দেবেন, এবং যারা মনে করবেন তৃণমূলের বিসর্জনটা খুব প্রয়োজনীয় তারা বিজেপিকে ভোট দেবেন। মানুষ অন্তত এই নির্বাচনে, সে কংগ্রেস সিপিআইএম এর ট্র্যাডিশনাল ভোটার হতে পারেন, সমর্থক হতে পারেন, তারা ওই বাচ্চাদের চকলেটের মতো ভোটকে এদিকে ওদিকে সকলের মধ্যে বিতরণ করে দেবেন না। এখন দেখার সিপিএম এর যুব সংগঠনের ইনসাফ যাত্রা ভোটের বাক্সে তাদের ইনসাফ দিতে পারে কিনা। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কেরানি দেওয়ান আদি বড় বড় মেট সাহেবের ঘরে ঘরে পাঠাতেছে ভেট, ঈশ্বর গুপ্তর লেখা বড়দিন কবিতা। তবে ভোটের বড়দিনের আগে অবশ্য রাজনীতির সাহেব শুভরা বুঝলেন জনতার জন্য ভেট নিয়ে একেবারে সান্তাক্লজ সেজে চলে আসেন। লোকসভা ভোট আসছে, এখন রোজই শোনা যাবে একদিকে প্রকল্পের সাফল্যের খতিয়ান, তো অন্যদিকে হাজারো প্রতিশ্রুতির ফুলঝুরি। এখন আমাদের কথা হলো, ভোটে যে দলই জিতুক না কেন আসলে যেন যেতে মানুষ। বড়দিনের আগে এই প্রার্থনাটুকু রাখলাম বলে আবার বড় কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। লোকসভা ভোট এসে গেছে, ওঠো মোদিজি।
কিস দেবেন না প্লিজ।